আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, একজন সহযোগী, আমার ক্ষুদ্র শক্তি দিয়া আপনাদের পাশে আমি থাকব, এই ওয়াদা করছি। আর শপথ যেটা, শপথও তো এইটাই মনে হয় যে আপনাদের কাজের সাথে আমি একমত, এবং সব আমার জান মাল যা কিছু আছে সবকিছু দিয়ে সহযোগিতা করব। এবং আমার এখানে কোনো চাওয়া পাওয়া নাই। আসলে মূল উদ্দেশ্য হলো আমাদের যে কথাটা, আপনারা সবাই মিলে যে কাজটা আগাইয়ে নিতেছিলেন, আমি আপনাদের সাথে একজন সহযোদ্ধা, আপনাদের সাথে থেকে আপনাদের এই কাজটা সহযোগিতা করতে চাই। কি করলে আপনাদের লাভ হইবে আমারে বলবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। আর এখানে আমাদের একটু সুশৃঙ্খল ভাবে কাজগুলো করতে হইবে। আজকে আমাদের যে সভাপতি যিনি দায়িত্ব পালন করছেন, আমি আগেই বলেছি যে তার যে বিচক্ষণতা, তার দূরদর্শিতা এবং তার যে শ্রম, মানুষের সাফল্য সব ক্ষেত্রে না আসলেও হয়তো সে নিজের জন্য কিছু করতে পারে নাই, কিন্তু ওনার যে সফলতা, আমাদের মুফতি হাবিবুর রহমান সাহেবের, উনি কিন্তু সংগঠনটারে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করাইছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমি দেখছি কিছুদিন আগে এই চাকামিয়া নিশান বেরিয়া যখন নির্যাতনের শিকার হয়েছিল হিন্দু সম্প্রদায়ের লোক, তারা কিন্তু স্টেজ হিসাব ইসলামী আন্দোলনের একটা সভা হয়েছিল না কলাপাড়ায়, খুব একটা ঐতিহাসিক সভা, আমি ঐতিহাসিক বলবো এই জন্য। এবং সেই সভায় মুফতি হাবিবুর রহমান সাহেব এমন কিছু দুর্নীতির চিত্র তুলে ধরছিল, যেটা কিন্তু কলাপাড়াবাসীর হৃদয়ে ইসলামী আন্দোলনকে অনেক দূর আগায় এনেছে। কেন মানুষ, আমরা সবাই দেখতেছি একটা অন্যায় হইতেছে, ডরে ভয়ে কেউ আমরা প্রতিবাদ করতেছি না, কিন্তু উনি সেই সভা করিয়া হাজার হাজার লোকের সামনে দুর্নীতির মুখোশ উন্মোচন করছে। এবং সেই দিন সেই সভায় বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বী লোক যারা সবাই যোগদান করছে ইসলামী আন্দোলনে। কি জন্য? ইসলামী আন্দোলনের আদর্শে ওনার ব্যক্তিগত ব্যবহার, অথবা উনি যেভাবে তাদের পাশে দাঁড়াইছে। আমি জানি চাকাবিয়ার এই নিচেন্দ্রের কিছু লোকের সাথে আমার জানাশোনা আছে, তো বলছে উনি আমাদের বিপদের সময় আমাদের এই অভয় দিয়েছে এবং আমরা নির্যাতনের হাত থেকে রক্ষা পাইছি ইসলামী আন্দোলনে যোগদান করে। এখনো তারা কিন্তু আছে, আজকে হয়তো এখানে নাই তারা উপস্থিত। আজকে এই ধরনের একটা পরিবেশে আমার সাথে আপনাদের পরিচয় হলো। আমি অনেকেই চিনি, কিন্তু এই দলের কোন দায়িত্বে আছেন সেইটা আমি জানতাম না। আবার অনেকে আমি চিনি, কিন্তু দলের সাথে যে আবু হানিফ আমাদের সাথে একত্রে রাজনীতি করছে, অনেক আগেই সে চলে গেছে, ইসলামী আন্দোলনের জন্য শ্রম দিতেছে, তাদের সাথে আমার একটা পারিবারিক সম্পর্ক আছে। মাওলানা শফিউল্লাহ হাফেজ আমাদেরই অত্যন্ত স্নেহভাজন, কিন্তু এই সংগঠনের সাথে যে এতখানি জড়িত এটা আমি জানতাম। আমি জানি তার চাচা আছে, সে জড়িত, কিন্তু সে যে সংগঠনের সাথে জড়িত, কারণ আমরা সাধারণত হিসাব করি কি এই টুপিটা দেখিয়া, কি ঠিক না, যে এটা এই টুপি এলো কি, এটা চরমোনাইয়ের টুপি, এরা সব এসে। কিন্তু আবার অনেকে আছে, আমরা অ্যাডভোকেট নূর হোসেন আমাদের দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করছে, আমার সাথে মিলিয়েই রাজনীতি করছে, সে ইসলামী আন্দোলনে চলে গেছে এবং সে নির্বাচন করছে এবং অত্যন্ত একজন ভালো মানুষ, এতে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং খুব নরম প্রকৃতির লোক, কোনো রাগ নাই ই নাই, তারে দেখে অনেকে বসবেন, আবার অনেকে দেখেই বসে আমরা এই তরিকার লোক। আমি মহিপুরে আফজাল ভাইয়ের নাম আমি দূর থেকেই শুনি যে সে অত্যন্ত শ্রম দেয় এই সংগঠনের জন্য। কিন্তু আমরা যে শফিউল্লাহ যে এই সংগঠন, তার চাচারে আমি জানি, সে চাঁদপুরে ই করে, এবং এই জায়গায় একবার ওই যেটা এখন যেটা অডিটোরিয়াম, ওইখানে একটা সভা হয়েছিল, আমারে বলছিল যে আমি আমারও আহ্বান রাখছে, কারণ অনেক আগে হইতে আমার মনের খবর আমার সাথে যারা মোটামুটি জড়িত জানে যে আমি অনেক সময় প্রকাশ্যেই বলতাম যে আসলে আমি হজ করে আসার পর বিএনপির কার্যক্রম আমার আর ভালো লাগে না, আমাদের ডাকুক আর না ডাকুক আমি আর যাইতে রাজি না ওই জায়গায়। কি জন্য? মনের মিল নেই। ওই নূর হোসেনও আমার একদিন বলছে, বুঝতে আপনি চলে আসেন, দরকার নেই, আপনি যে মনের খোরাক আপনি সেটা পাইতে আছেন না, আমি বুঝি, আর প্রতিবাদ করেও কোনো লাভ নাই, আপনি কিছু করতে পারবেন না। তো যাই হোক, বিগত কলাপাড়ায় যে ইটা হয়েছে, আমাদের পীর সাহেব হুজুর যখন আসছিলেন, হাই স্কুলের মাঠে সভা হয়েছে, সেখানে আমি পীর সাহেব হুজুরের সাথে দেখা করার জন্য যখন যাই, তিনি আমার হাত ধরিয়া শুধু বলছে যে আপনি এখন নিরিবিলি আছেন কেন, আপনার বয়স আর আছে কয়দিন, এই শেষ জীবনটা আপনার আগে আমিও মরে যেতে পারি, আপনি এই শেষ জীবনটা ইসলামের খেদমতে ব্যয় করিয়ে দেন। আমি ওই ওনার ওই কথাটা আমি অনেকক্ষণ বসে রয়েছি, যেমন বলছে শেষে যে আপনি একটু চিন্তা করেন। তখন আমি বলছি, হুজুর আমি আমাদের হাবিব মুফতি সাহেব ভালো করে জানে, এখানে যারা আছে ওনার তো চর্চা বেশি, কেউ আমি ছোট করতেছি না, কিছু মনে করবেন না। বাংলাদেশ প্রতিদিনে 2022 সালে একটা লেখা লিখছিলেন উনি, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। আমার এক সময় একটা ধারণা ছিল পীর সাহেব যারা, আমরাও কিন্তু পীরের বংশ, বলে আমাদের বাড়ি এই জায়গায় বলবে যে ওই যে শিয়াপতি উনি আছে, উনি জানে, ওনার কুয়াকাটা বাড়ি, উনি এখানে ই করে, আমরা আমাদের বাড়ি বলে পীর সাহেব বাড়ি, বলে না,
এই জায়গায় উঠে জিজ্ঞেস করলে যে পীর সাহেব বাড়ি যাবা, সবাই নিয়ে যাইবে, রিক্সাওয়ালা বলেন, অটোওয়ালা বলেন বা মানুষ। কিন্তু আমার দাদাও শুনছি, আমি আমার জন্মের আগে আমার দাদার মৃত্যু হয়েছে, শুনছি সে নিষেধ করে গেছে, এটা তোমাদের কাজ না, তোমাদের কাজ আমাদের বাড়ি যেটা সবুল্লাহ হাফেজ সাহেব যে মাদ্রাসা চালা, ওইটা আগে আমাদের বাড়ির নাম ছিল মুসাফির খানা, লম্বা একটা ঘর ছিল, ওয়াল করা, টিন ছাওয়া, আমরা ওইটা মুসাফির খানা হিসেবেই বলতাম। মাদ্রাসা করার পর ওইখানে চলে। কিন্তু আমার দাদা নাকি বললে গেছে কে আমাদের আগ পর্যন্ত এখানে লোক আসবে, তোমাদের কিচ্ছু করা লাগবে না, তোমরা শুধু মানুষকে একটু থাকার জায়গা দিও, খাওয়া লাগবে না, তারাই সব করবে। তাই আমাদের পীর সাহেব বাড়ি এই নামে আমরা পরিচিত, কিন্তু আমাদের মধ্যে এই ধরনের প্রবণতা নেই। আমারও ধারণা ছিল, যেমন আমার এক স্বাস্থ্য ভাই এখন আছে, তারে সবাই পীর হিসাবেই মনে করে, সবুল্লাহ ভালোভাবেই জানে, সে নিজেও বিব্রত বোধ করে। ওই যে যারা মুরিদানরা আসে, আমার দাদার যারা আশেখান আছে, আসছে তার সাথে বসে ই করে। আমরাও বড় বিঘাই আছে আমাদের কিছু। আমি একবার গেছিলাম কোনো একটা কারণে, অনেক মুরব্বীরা এসে আমারে যেভাবে আদর আপ্যায়ন করছে, মুন্সিগঞ্জ গেছি, সেখানেও যেভাবে আদর করে আমরা অভিভূত হয়ে গেছি। মানুষ এত ভক্তি শ্রদ্ধা, কিন্তু আমরা কিন্তু একটা মনে করতাম পীর মানে কি, আমাদের ইচ্ছা মানুষ পীর মানে, আমরা ওইটা ইচ্ছা করলে ব্যবসাটা তো করতে পারি। যে আমরা যদি বসে পড়ি এক জায়গায়, যদি বলি আমি পীরের নাতি বসিরুল্লাহ, এই শাহ বসিরুদ্দিনের নাতি, হয়তো আমার কাছেও লোকজন আসবে। কিন্তু আসলে আমার একটা ধারণা ছিল কি, পীরের ছেলে পীর, ওই বিয়েরা চলে আসছে। কিন্তু ওই দিন ওই লেখাটা পড়ার পর 2022 সালে সেখানে অনেকগুলো প্রস্তাব, যেমন আজকে আমরা বলি আনুপাতিক হারে নির্বাচন দিতে হবে, এটা অনেক দলেরই দাবি। ওইখানে উনি এইভাবে কিভাবে কতগুলো প্রস্তাবনা দিয়ে গেছে আওয়ামী লীগের সময় 2022 সালে। আজকে যে সংস্কারের কথা বলি, আমাদের পীর সাহেব হুজুর কিন্তু ওই লেখার ভিতর, ওই লেখাটা আমি পড়ছি, পড়ি আমি ওটা ফটোকপি করিয়া, আমাদের মধ্যে কিছু লোক আছে যারা আমার সাথে একমত যে আসলে আমরা যে দল করি, এই দল আমাকে মনের খোরাক মিটাইতেছে না, আর আমরা যেভাবে চাইতেছি দল সেইভাবে পরিচালিত হইতেছে না, এই দল করিয়া লাভ নাই, এই দল ছাড়িয়ে দেয়। কিন্তু ওই সারি আবার সারি না, চিন্তা আবার এই ক্ষমতা আইতে আছে, তবু থাকি এই দলের সাথে, এরকম একটা মনোভাব আমাদের আছে। যার জন্য আমি ওই লেখাটা আমি হুজুরে বললাম, হুজুর আপনার ওই লেখাটা আমি পড়ছি, আমার খুব ভালো লাগছে, তা আপনি যে আমারে বলছেন, আমি একটু সময় দেন, আমার সাথেও তো কিছু লোকজন আছে, সবার সাথে একটু আলোচনা করি, আমি এটা সিদ্ধান্ত নিব। তা ওই থেকে আমার মনের ভিতর তোলপাড় খাইতেছে যে আমি কি করা উচিত। এবং আমার ভাই সবুল্লাহ ভালো করে জানে, আমি তার একদিন খবর দিছি যে বাড়ি আছে কিনা, যাবো বাজারের থেকে কি জন্য, আমি এই একটা ঘটনা, তো সে আমার এক ভাই কি বলে দিচ্ছে, যাও আমার দাদার মানে তোমার প্রতি নজর পড়ছে, তুমি আর কোনো কথা নাই, তুমি যোগ দাও, যাই পীর সাহেব হুজুর যখন তোমারে বলছে তুমি যোগ দাও, আমি তোমারে বললে দিলাম। তা আসলে মূল উদ্দেশ্য হলো আমাদের যে কথাটা, আপনারা সবাই মিলে যে কাজটা আগাইয়ে নিতেছিলেন, আমি আপনাদের সাথে একজন সহযোদ্ধা, আপনাদের সাথে থেকে আপনাদের এই কাজটা সহযোগিতা করতে চাই। কি করলে আপনাদের লাভ হইবে আমারে বলবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো। আর এখানে আমাদের একটু সুশৃঙ্খল ভাবে কাজগুলো করতে হইবে, কারণ আমি অনেক সময় জানিও না। যেমন এর ভিতরে একদিন আমি শুনলাম, এই গত শুক্রবার দিন লালুয়া একটা প্রচার হয়েছে, আমি ওইখানে যাবো, ওটা মাসিক ইজতেমা আছে। আমি তখন ছিলাম ঢাকা, শুক্রবার আমার প্রোগ্রাম, আমি আগেই বলে রাখছি আমি বরিশাল আসতেছি, আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। আমার দুই একজনের টেলিফোন করছে, কেউ কেউ বলছে আপনি যাইবেন। আসলে আমি মনে করি এখানে আপনার ইসলামী আন্দোলন, মোজাহিদ কমিটি, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, যাই বলেন, আমরা তো সব একটা পরিবার, পরিবার না, এক একটা অবস্থানে যে ছাত্র সে ছাত্র আন্দোলন করে, যে যুব যুব আন্দোলনে শরিক হয়েছে, যে একটু বয়স্ক লোক, আমি যেটা মনিরের সাথে আলাপ করে বুঝছি যে আসলে যারা শুধু পীর সাহেবের মুরিদ হয়েছে, নামাজ রোজা করে, এই করে, ওই তরিকায় চলে, তারা আপাতত মুজাহিদ কমিটিতে থাকে। আর যারা একটু রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে কাজ করে, তারা আন্দোলনের সাথে জড়িত। আমার তো ভুল হইতে পারে বোঝা, কিন্তু মূল উদ্দেশ্য তো সবাই এক, আমরা একই উদ্দেশ্য। যে কথাটা বলছে হাবিব সাহেব, যে কি, যে আমরা নেতা পরিবর্তন করতে চাই না, আমরা সরকার পরিবর্তন, আমরা চাই কি একটা আমূল নীতির পরিবর্তন, যে ওই একজনে এপিট আর ওপিট চাই না, আমরা চাই একটা। এবং এই স্লোগানটা বাংলাদেশের জনগণের কাছে কিন্তু গ্রহণযোগ্য হয়েছে, যে নীতির পরিবর্তন দরকার, নেতার পরিবর্তন। ব্যক্তির পরিবর্তনে কোনোদিন মানুষের কল্যাণ হবে না যদি নীতি না পরিবর্তন। একটা লোক খারাপ থাকতে পারে, তার নীতি পরিবর্তনে তার দ্বারাও সমাজের কল্যাণ সম্ভব। আজকে এই কাজে আপনাদের একজন সহযোদ্ধা হিসেবে, একজন সহযোগী, আমার ক্ষুদ্র শক্তি দিয়া আপনাদের পাশে আমি থাকব, এই ওয়াদা করছি। আর শপথ, যেটা শপথ তো এইটাই মনে হয় যে আপনাদের কাজের সাথে আমি একমত, এবং সব আমার জান মাল যা কিছু আছে সবকিছু দিয়ে সহযোগিতা করব। এবং আমার এখানে কোনো চাওয়া পাওয়া নাই। কয়েকদিন আগে আমাদের কলাপাড়া একটা অনুষ্ঠান হয়েছিল বিএনপি নীলকুঞ্জ, আমি জানি না সে আপনাদের সাথে আছে কিনা,
শামসুল হক করে নামে এই সলিমপুরের এই জায়গায় আমার দোকানে যাই কি ভাইয়া আপনি এই জায়গায় মিটিং আছে আপনি চিঠি পাইছেন না, আমি কি পাইলে আমি যাবো না। ও আমার জোর করে ধরিয়ে রিক্সা উঠাইয়া কেন ওই একটা চায়ের দোকানে বইছে, অনেক লোক আলোচনা করছে, আপনি আপনার কথাটা বললে আসেন, সবাইরে বলবেন, তখন আপনি বলতে পারবেন যে আমি আপনাকে বলছিলাম যে এই কাজ করলে আমি কিন্তু আপনাদের সাথে নাই, আপনারা এই যে কথা। পরে শুনি যে ও সদস্য না, ওইখানে ঢুকতে পারে নাই। তা আমি ওইখানেও কিছু বক্তব্য রাখছি এবং একটা কথা বলছি যে আমাদের লতাসাবলি সুলতান মুসল্লি হাবিব ভাই ভালো করে চেনে, আপনারা অনেকেই নাম শুনে, সেও কিন্তু এখানে বক্তব্যে বলছিল যে কি যে মানুষ বলে বর্তমানে যে অবস্থা তার সেই আওয়ামী লীগের আমল ভালো ছিলাম। আমি ওই দিন বলছিলাম যে আজকে সারাদিন এইখানে স্টেজে আমি বসে রইলাম, আমার আপনারা সম্মান রেখে স্টেজে আনছেন, কিন্তু আমার খুব কষ্ট লাগে সারাদিন যে কর্মীরা নেতারা বক্তব্য রাখছে, রোজা ছিল তো, সেই বক্তব্যটা কাদের বিরুদ্ধে আপনারা জানেন, নাম উল্লেখ করেন, স্টেজে আমরা যারা বসে আছি আমাদের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে। যে কথা বলে মানুষ যে আওয়ামী লীগ ভালো ছিল এখন খারাপ অবস্থা, এই জন্য দায়ী আপনারা সবাই। আপনারা দলরে কিছু লোককে বহিষ্কার যদি না করেন, দলটারে পুনর্গঠন যদি না করতে পারেন, তাইলে এই দলের প্রতি মানুষ যে মুখ ফিরেই নিতে আছে ফিরেইতেই থাকবে, আপনারা আর মানুষটা এই মুখী করতে পারবেন না। যদি করতে হয় আপনাদের আগে নিজেদের সংশোধন করেন, আর না করলে আমি ওইখানে এটাও বলছি, কিছুদিন আমি এক জায়গায় গেছিলাম, আমার একজন এই করছিল, আমি কথা করি নাই, তার সাথে আমি ফিরে আসছি, কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে একমত থাকতে পারবো না, এই দলের সাথে আমার থাকা সম্ভব হইবে না যদি আপনারা পরিবর্তন না হন। কারণ মানুষ এই দলকে এখন পছন্দ করে না, মানুষ আতঙ্কিত যে আগের চাইতে খারাপ দিন আইতে আছে। এখন আজকে আমরা যে পরিবেশে আপনাদের সাথে পরিচয় হলো, যেসব মুখ আমি দেখলাম, যেমন ওই জাফর আছে, আমি ভালো করে চিনি তারে, টিয়াখালীতে আবু হানিফকে চিনি, ওই যে টিয়াখালী চেয়ারম্যান ইলেকশন করছে, যদিও তার অতই নেই কিন্তু আগেইতে আমি চিনি আপনারা। এবং এইখানে আমি দেখলাম চাকামুইয়া ইউনিয়নের নেতৃবৃন্দের মধ্যে চাকামুই ইউনিয়নেরই বেশি, অন্যান্য ইউনিয়নও আমাদের সংগঠন ভালো আছে, আপনার যেটা আমি বুঝি। আমাদের এখন কি করতে হইবে, হাবিব সাহেব, আমাদের মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব বা অ্যাডভোকেট কাউসার, এরা মিল্লা বা আসাদ মাওলানা সাহেব মিল্লা এতদিন কাজ করছে, সেই সাথে আমরা আবার নতুন করে কিছু লোক যোগ হয়, কাজের গতিটা আরো বাড়বে না এবং বাড়া উচিত। আমাদের একটাই ধ্যান থাকবে সংগঠন কিভাবে শক্তিশালী হয়। আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আমরা আলোচনা করিয়া পরামর্শ করিয়া, এটা আমার নবীরও তো ই ছিল, সে তো তার বিবিদের সাথেও পরামর্শ করতো না কোন একটা সিদ্ধান্ত। আর আমরা তো মহিলাকে কোনো মূল্যই দেয় না, ওরা বোঝে কি, এই পরামর্শটা হলো একটা গুরুত্বপূর্ণ সঠিক সিদ্ধান্তে আসা যায়। আমরা সবাই মিল্লা এই সংগঠনটাকে কিভাবে আরো শক্তিশালী করতে পারি। কলাপাড়ার জনগণ অত্যন্ত হতাশার মধ্যে আছে, ওই একটা জনসভা করি আপনারা কিছু কথা বলায় মানুষ কিন্তু খুশি হয়েছে, মানুষ কিন্তু এই দলে গ্রহণ করে নিয়েছে যে কেউ যেটা বলে না এরা সঠিক কথা বলছে, এবং এটা চ্যালেঞ্জ নিয়েছে না আমাদের হাবিব সাহেব। তার উপর তো হামলাও হইতে পারতো, তার উপর আক্রমণ হইতে পারতো, মামলা মোকদ্দমা হইতে পারতো, কিন্তু নৈতিক বিজয় লাভ করছে উনি। ইসলামী আন্দোলন নৈতিক বিজয় লাভ করছে না, তারা সত্যের পথে জনগণ আছে, এবং যাদের বিরুদ্ধে বলা হয়েছে তারা নৈতিকতার কাছে পজিটিভ, তারা চিন্তা করছে আমাদের যে দোষ ত্রুটি গুলা বলছে এগুলো তো আসলে জবাব দেওয়ার কিছু নাই। আমার পরবর্তীতে আবার ফিরিস্তি আকারে দিয়ে দিচ্ছেন না, কোথা দিয়ে দুর্নীতি গুলো হয়েছে। আজকে যে কাজটা উনি করছে, ওনার পিছনে একার শ্রম, তার সাথে আপনারা কিছু লোক যোগ হইয়া আরো বেগবান করছেন। আমার দ্বারা বেগবান হইবে কিনা জানি না, তবে আমি আপনাদের সাথে আছি এবং আপনাদের সাথে কাজ করতে চাই। এবং এই আমার একটা অনুরোধ, আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, আমরা যখন পরামর্শ করব, অধিকাংশ লোক যখন এক জায়গায় একটা মত দেবে, আমার মতের বিরুদ্ধে আমি এটা মাইনে নেব। কি জন্য, আমি একা যেটা বুঝি, 10 জনের মধ্যে 6 জন যদি কয় একটা কথা, আমার সেইটাই মাইনে নিতে হবে, এবং সেইভাবে আমাদের আগাই যাইতে পারলে আমাদের এই দলে আরো অনেক লোক যোগদান করবে এবং দলটাকে কি করবে, আরো বেগবান করবে, এবং মানুষ আমাদের উপর আস্থা রাখতে পারবে। এখন অনেক কাজ হইতে আছে, মানুষ কিন্তু মনে মনে খুব কষ্ট পাইতে আছে, কোথায় যাইবে, মানুষ হতাশায় ভুগতে আছে। কিন্তু আজকে আমরা যদি সঠিক পথ নির্দেশ করতে পারি, সঠিকভাবে যদি পদক্ষেপ নিতে পারি, আমরা কিন্তু মানুষের সমর্থন আদায় করতে পারবো, আমরাও শক্তি সঞ্চয় করতে পারবো। এখানে আমাদের মধ্যে কোনো ভুল, আর পরামর্শটা সবচেয়ে জরুরি। আমি মনে করি আমাদের যে অফিসটা আছে এটা নিয়েও আমাদের চিন্তা করতে হবে, আমরা এমন একটা জায়গায় অফিস নিতে চাই যেখানে আমাদের সবার যোগাযোগ ভালো হইবে। আপনাদের পরামর্শ যেটা হয় করবেন, আমি আপনাদের সাথে আছি, কিভাবে সংগঠন শক্তিশালী হয়। আর আমাদের মধ্যে এমন কোনো কিছু থাকা উচিত না যেটা আমাদের সংগঠনকে ক্ষতি করে। আমরা মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব উনি জেলায় আছেন, হাবিব সাহেব উনিও জেলায় আছেন, এটা বড় পদে, উনি প্রধান উপদেষ্টা,
এখানে উপজেলার দায়িত্ব আছেন, ইউনিয়নে যারা আছেন, সবার সাথে সমন্বয় সাধন করিয়া এবং আমাকে আপনারা যেভাবে বলবেন আমি সেইভাবে সব। আমার তো নিজের কোনো মত নাই, লালুয়া যাবো না রাঙ্গাবালি যাবো এটা আপনারা বলবেন যে চলেন আমাদের সাথে। আমি একা যাইতে পারি না, তো যাওয়া ঠিকও না। সাংগঠনিক নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কাজ যদি আমি করি, সংগঠন কি হইবে? ক্ষতিগ্রস্ত হইবে। আর সাংগঠনিক আওতায় থাকতেই তো আমার কাজ করতে হবে, হইতে হবে না? এবং সেইটা কিভাবে করা যায় এটা পরামর্শ করিয়া আমরা, যেমন আমার অনেকজনে বলে আমাদের এই যে যাইবেন, আমি কিছু না, আগের একটা পথ ছিল ভিন্ন, এখন এক জায়গায় অসুখ হিসাবে একজনের দেখতে গেলেও সেটাও একটা সাংগঠনের ব্যাপার হইবে। কেন উনি আসছে, তাহলে অমুক আসলো না কেন, অমুক আসলো না কেন? আমি বলছি একটু সময় দেন আমারে, সময় দিয়েই করেন। এবং লালুয়া যে ঘটনা হয়েছে আমি এটা জানলাম না, কে কোথা দিয়ে এই প্রোগ্রাম আমারে মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব বৃহস্পতিবার দিন রাত্রে টেলিফোন করছে। আমি কইছি আমিই তো জানি না, আর শুক্রবার তো আমি বরিশাল, আমি ওই লালুয়া যাবো কিভাবে? আর আমি মুফতি হাবিবুর রহমান সাহেবের সাথে আমার কথা হয়েছে, এই প্রোগ্রামটা উনি আরো অনেক আগেই করার জন্য ছিলেন, পরিকল্পনা ছিল। আমি বলছি না, আমার একটু ব্যক্তিগত কাজ আছে, আমি ঢাকা যাইয়া আসছে নেই। এবং আসার পরও আমার গতকালও আমার একটা প্রোগ্রাম ছিল, আমার প্রোটোকলের একজনের কাছে যাওয়ার কথা উকিলে, তার রাত্রে আমি টেলিফোন করে কনফার্ম হয়েছি যে না যাওয়া লাগবে না, আমি না গেলেও চলবে, যে কাগজপত্র পাঠাইছি। তারপর রাত্রে ওনার সাথে কথা বলছি, উনিও খুব সম্ভবত আজকেই ঢাকা চলে যাবে, ওনার জরুরি কাজ আছে। তবু এই ধরনের সুন্দর অনুষ্ঠান সংক্ষিপ্ত পরিসরে করার জন্য আমি ওনাকেও ধন্যবাদ জানাই। আমার একটাই কথা, আসুন আমরা সবাই মিল্লা, আমাদের একটাই উদ্দেশ্য, এই সংগঠন যাতে জনগণের আস্থা অর্জন করতে পারে, যাতে শক্তি অর্জন করতে পারে। আমাদের আগের মতো সংগঠন যা ছিল তার চেয়ে আরো শক্তিশালী করতে হবে, এবং আমাদের কাজগুলো হইতে হবে গণমানুষের যেটা চায় সেইটা। এবং হাবিব সাহেব তো এমনি সংগ্রামী লোক, এখানে বলা হয়েছে অ্যাডভোকেট কাউসার জেহাদি। আমি কি হাবিব মাওলানা মুফতি মানেই তো মাওলানা, উনি আজ চাইতে আরো বেশি জেহাদি। আমাদের হেদায়েতুল্লাহ ওনার নামের পিছেও জেহাদি আছে, আমি জানি ওনারও জেহাদি টাইটেল দেয় না? আমি মাহফিল টাফিল অনেক জায়গায় শুনছি জেহাদি, ওনার চেনার আগে ওনার নাম আমি জানতাম। কোন একটা বাসায় গেছি একদিন, তখন শুনছি কইছে জেহাদির মাহফিল আছে ইসে। এখন তো চেয়ারম্যান হইছে, পরিচিতি লাভ করছে। তা আমি চাই আমার আপনারা যেভাবে খাটাইবেন আমি সেইভাবে আপনাদের সাথে খাটবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে, সকলের কাছে আমার কৃতজ্ঞতা ব্যক্তিগত পক্ষ থেকে জানিয়ে, এবং এই সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনাদের পাশে থেকে আমি কাজ করব এই ওয়াদা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ।